ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। মামলাতেও হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকে আদালতে ঠিক কি হলো? দেখো, প্রথমত তোমাকে বলবো যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছিল, সেই মামলাতে কলকাতা হাইকোর্ট আজকে আলাদা করে কোনো রক্ষা কবচ দেয়নি। কিন্তু মূল যে মামলা রয়েছে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ এখনো পর্যন্ত বহাল রয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, সেই আশঙ্কার জায়গাটা ঠিক কোথায়? আইনজীবীরা বলছে যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মূল মামলায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি রক্ষা কবচ দিয়েছিলেন, সেই সময় তিনি শর্ত হিসাবে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে এবং কোথাও গিয়ে যদি তিনি এই মামলার তদন্তের ক্ষেত্রে অসহযোগিতা করেন, তাহলে পুলিশের পক্ষে পুলিশকে সেই অধিকার দেওয়া হচ্ছে যে পুলিশ আধিকারিকরা তারা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন এবং দৃষ্টি আকর্ষণ করে তারা এই যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেইটা প্রত্যাহার করার জন্য আবেদন জানাতে পারবেন। ফলে আশঙ্কার জায়গাটা ঠিক এইখানেই। আইনজীবীরা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বর দেওয়ার জন্য আজকে সময় দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের তরফ থেকে যে আবেদন ছিল বা তাকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে তিনি মান্যতা দেননি। ফলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তকে তিনি উল্লঙ্ঘন করছেন, সেই শর্তকে তিনি মানছেন না। ফলে সেই শর্তকে যখন তিনি মানছেন না, তখন এখন রাজ্যের হাতে বা পুলিশের হাতে সেই ক্ষমতা রয়েছে যে তারা আবারও মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে গিয়ে বলতে পারেন যে শর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছিল সেই শর্ত তিনি মানেননি। ফলে তার রক্ষা কবচ প্রত্যাহার করা হোক এবং তাকে যেন পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করার অধিকার দেওয়া হয়, সেই অধিকার যেন কলকাতা হাইকোর্ট দেন, সেই আবেদন এখন পুলিশের আধিকারিকরা করতে পারেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কার জায়গাটা কিন্তু ঠিক এইখানটা। ফলে তুমি বুঝতে পারছো যে আজকে কলকাতা হাইকোর্টে যখন এই মামলার বিচার প্রক্রিয়া মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সংগঠিত হয়, সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু খুব স্পষ্ট করে প্রশ্ন করেন যে এই মামলা অর্থাৎ এই যে মূল যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর ভিত্তিতে এফআইআর খারিজের আবেদন অন্য কোথাও বিচারাধীন আছে কিনা। তখন আইনজীবীদের তরফ থেকে বলা হয় যে এই মামলা কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এফআইআর খারিজের আবেদন করেছিলেন এবং সেখান থেকে তিনি রক্ষা কবচ পেয়েছিলেন। ফলে এখন সেখান থেকে যখন তিনি রক্ষা কবচ পেয়েছেন, তখন দুটো এজলাসে একই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হলে সেখানে কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, এমনটাই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছেন এবং সেই কারণেই তিনি কিন্তু এই মামলা ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই মামলা এখন মাননীয় প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে। মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু ঠিক করবেন যে পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠস্বর সংক্রান্ত যে মামলা বা আবেদন রয়েছে সেটা কোন এজলাসে বিচারাধীন হবে সেটা মাননীয় প্রধান বিচারপতি ঠিক করবেন এবং তারপরে সেখানেই কিন্তু এই মামলার বিচার হবে। এর পাশাপাশি তোমাকে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে যে বক্তব্যকে ঘিরে এই অভিযোগ দায়ের হয়েছে সেই বক্তব্য তার বক্তব্য, সেই কণ্ঠস্বর তার কণ্ঠস্বর। ফলে এখানে আলাদা করে কণ্ঠস্বর সংগ্রহ করার কি প্রয়োজন রয়েছে সেইটা কিন্তু তিনি বুঝতে পারছেন না এবং তার আইনজীবীদের বক্তব্য তিনি যখন স্বীকার করে নিচ্ছেন যে এই বক্তব্য তিনি রেখেছেন বা এই বক্তব্য তিনি পেশ করেছেন, তখন আলাদা করে কেন তার কণ্ঠস্বর সংগ্রহ করতে হবে। সেখানেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে মনে করা যাক কোনো ব্যক্তি কোথাও কোনো খুন করলেন এবং খুন করার পরে তিনি পুলিশের কাছে গিয়ে তার অপরাধ স্বীকার করলেন, সেক্ষেত্রে পুলিশ আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটা কি মানতে তারা বাধ্য নয়? এবং সেখানে তিনি বলছেন যে পুলিশ কিন্তু সমস্ত বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হয়ে তারপরেই পুলিশ যা পদক্ষেপ আছে সেই পদক্ষেপ করবেন এবং শুধুমাত্র একজন ব্যক্তির বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ সেই মামলার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এমনটা কিন্তু নয়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যে স্বীকারোক্তি সামনে আসছে যে এই বক্তব্য তার, এই কণ্ঠস্বর তার, এই বক্তব্যকে কিন্তু গুরুত্ব দিতে কলকাতা হাইকোর্ট একেবারেই প্রস্তুত নয়। কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে এই বক্তব্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে, এই কণ্ঠস্বর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে, সেক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে কণ্ঠস্বর দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় এবং কোনো একটা মামলার ক্ষেত্রে
পুলিশ তারা কিভাবে সেই মামলার ইনভেস্টিগেশন করবে, পুলিশ কিভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করবে, সেইটা একেবারে পুলিশের নিজস্ব ব্যাপার। সেই বিষয়ে আদালত কেন হস্তক্ষেপ করবে সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছেন। ফলে তুমি বুঝতেই পারছো যে সার্বিকভাবে এই মামলার ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টে যা যা হয়েছে। একেবারে সৌভিক, তোমার কাছে ফিরে আসছে। এর আগে আমরা দেখেছি যে একাধিকবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে ডিজের প্রসঙ্গ তুলে হুমকি দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি, শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আজকে এই ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। আমরা জানি যে আজকে বিধাননগর কোর্টে তার হাজিরা দেবার কথা ছিল, সেক্ষেত্রে কি হতে পারে, আইনজীবীরা কি বলছেন? আইনজীবীদের বক্তব্য হলো যে এই গোটা মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল যে মামলা ছিল সেই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল। ফলে এই মামলার ক্ষেত্রে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির কোনো প্রশ্ন নেই। কিন্তু তার পাশাপাশি তারা যেটা বলছেন যে এই রক্ষা কবচ যখন কলকাতা হাইকোর্ট দেয় সেই সময় কলকাতা হাইকোর্ট কার্যত শর্ত বেঁধে দিয়েছিল, এবং সেই শর্ত বেঁধে দিয়ে কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলার ক্ষেত্রে ডেকে পাঠানো হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৎক্ষণাৎ হাজিরা দিতে হবে এবং এই মামলার তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম ভাবে সহযোগিতা করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই শর্ত যখন কলকাতা হাইকোর্ট দিচ্ছে, তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট এটাও বলে দিয়েছিল যে এই শর্ত কোনো রকম ভাবে না মানলে বা এই শর্ত কোনো রকম ভাবে উল্লঙ্ঘন করলে সেক্ষেত্রে পুলিশ আধিকারিকদের এই অধিকার দেওয়া হচ্ছে, তারা কলকাতা হাইকোর্টের কাছে এসে আবেদন করতে পারবেন যে রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তার শর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মানছেন না। ফলে সেই সময় এই আশঙ্কা থেকে যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরাই প্রত্যাহার করে নিতে পারেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা সেই সংশয় কিন্তু এখন প্রকাশ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বর দেওয়ার জন্য ডাকা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি। ফলে সেই কারণেই এখন সরকারি তরফের যারা আইনজীবী রয়েছেন বা যারা পুলিশের আইনজীবী রয়েছেন তারা গিয়ে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে এই আবেদন করতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে শর্ত দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শর্ত মানেননি, ফলে সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হোক। এবং পুলিশের সেই আবেদনের সাড়া দিয়ে যদি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নেয়, সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির ক্ষেত্রে আর কোনো বাধা পুলিশের কাছে থাকবে না, এবং সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অত্যন্ত অস্বস্তির হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.